শুভেচ্ছা সবাইকে দরবারে সুলতানে সালসায় আজকে আমাদের আলোচনার বিষয় এআই বিয়ে, যৌনতা, কিয়ামতের আলামত নাকি সভ্যতার নতুন মোড়। এই বিষয় নিয়ে আমরা আলাপ করার আগে একটা অদ্ভুত ঘটনার কথা আপনাদেরকে উল্লেখ করব। সেই ঘটনাটি হচ্ছে জাপানে সম্প্রতি একজন তরুণী, তার বয়স 32-এর মতো, সেই তরুণী একটি বিয়ে করেছেন। যাকে বিয়ে করেছেন তিনি বুঝতে পারেন, শুনতে পারেন, সাড়া দিতে পারেন, কিন্তু তার কোনো দেহ নেই। দেহহীন লাবণ্য বলা যেতে পারে তাকে। সেরকম একজন পুরুষকে তিনি বিয়ে করেছেন এবং সেই পুরুষটি আসলে তার নিজেরই বানানো। সেই বানানো কোন অর্থে বানানো, যে এই পুরুষটি হচ্ছে একটা এআই বয়ফ্রেন্ড। তাকে কাস্টমাইজ করেছেন চ্যাটজিপিটির মাধ্যমে, কাস্টমাইজ ভার্সন তৈরি করে তিনি সেটা বানিয়েছেন এবং তাকে তিনি বিয়ে করেছেন। বিয়েটা হয়েছে খুব আনুষ্ঠানিকভাবে, খুব ঘটা করে বিয়ে হয়েছে, আংটি বদল হয়েছে, সাজসজ্জা বিয়ের, তারপর আরও যে সামাজিক অনুষ্ঠানগুলো থাকে সেগুলোর মাধ্যমে তিনি বিয়ে করেছেন। এবং এই বিয়ের কারণে, এই বিয়ের ঘটনা যেহেতু বিশ্বে প্রথম ঘটলো, এই বিয়ের কারণে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে এই নারীকে নিয়ে। এই নারীর নামটি বলা হয়নি, তার নাম হচ্ছে ইউরিনা নাগুচি। আর যাকে বিয়ে করেছেন তার নাম ওই নারী নিজেই দিয়েছেন, ক্লাউস ভার্ডুর। ক্লাউস ভার্ডুরকে বিয়ে করেছেন ইউরিনা নাগুচি। যেটা বলছিলাম যে তাকে নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে, সারা বিশ্বের পত্রপত্রিকা, অনলাইন গণমাধ্যম, সব জায়গায় তাকে নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে, পজিটিভ নেগেটিভ অনেক ধরনের আলোচনা হচ্ছে। তো আমরা যদি এই রকমের একটি ঘটনা বাংলাদেশে ঘটতো তাহলে কি হতো, তার আগে একটু বলে নেই যে ওই নারী কিন্তু মোটামুটি দেখতে বেশ সুন্দরী। যারা ইলিজিবল ব্যাচেলর আছেন তারা হয়তো মনে করতে পারেন যে এই নারী এত ব্যাচেলর থাকতে, আমাদের মতো এরকম সুপার ডুপার ব্যাচেলর থাকতে কেন আমাদেরকে বিয়ে করলেন না, কেন তিনি বিয়ে করতে গেলেন এরকমের একটা এআই দেহহীন একটা ছেলেকে। ওই দেহহীন ছেলে তাকে দিয়ে তিনি কি করবেন। তো যাই হোক, এই নারী একটা ভাষ্যও দিয়েছেন, সেটা হচ্ছে যে তিনি আপনার মতো ইলিজিবল ব্যাচেলর এবং পুরুষদের কাছ থেকে এত আঘাত পেয়েছেন, এত ব্যথা পেয়েছেন যে এসব ব্যাপারে তার আগ্রহ হারিয়ে গেছে। সুতরাং আপনার আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। ওই নারী আসলে এআইতেই তৃপ্ত হয়ে গেছেন বা তাতেই সন্তুষ্ট হয়ে গেছেন, এটা আমরা বলতে পারি। তো যেটা বলছিলাম যে এই ঘটনা যদি বাংলাদেশে ঘটতো তাহলে কি হতো। অনেক কিছুই বাংলাদেশে হতো, জাপানে যেটা হয়নি। কারণ জাপানে একটা ব্যাপার আছে যে সেখানকার মানুষজন ধর্মীয় ব্যাপারে এত বেশি তাদের মাথা ব্যথা নেই। তারা রীতি রেওয়াজ, আচার আচরণ, এগুলোতে আচার অনুষ্ঠানে অভ্যস্ত, কিন্তু ধর্ম নিয়ে তাদের অত বেশি আগ্রহ খুব একটা নেই। তো এই কারণে যদি এটা বাংলাদেশে ঘটতো তাহলে আমরা প্রথমেই দেখতাম রাজনীতি, ধর্ম, সমাজ, নীতি, নৈতিকতা, এসব জায়গা থেকে নানান ধরনের আলোচনা হতো। ওই নারীর ওই আলোচনায়, ওই আলোচনার চাপে জীবন বিপন্ন হয়ে যেত, এরকম একটা পরিস্থিতি তৈরি হতো। শুধু ওই নারীরই কি তৈরি হতো না, আমরা যারা তৃতীয় পক্ষ অর্থাৎ যারা এটা দেখতাম তারাও একসময় বিরক্ত, অতিষ্ঠ হয়ে যেতাম এই আলোচনায়। তো যাই হোক, এটা বাংলাদেশে না হওয়াতে আমরা কিন্তু মোটামুটি বেঁচে গেছি। ভাগ্যিস এই ঘটনা জাপানে ঘটেছে। তো যে বিষয়ে কথা বলছিলাম, ইউরিনা নাগুচিকে নিয়ে, এআই বিয়ে নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেটি সারা বিশ্বে কেন ঘটছে সেই জায়গাটি দেখব আমরা। তার আগে নাগুচির একটি বক্তব্য আছে, সেই বক্তব্যটিও আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে কেন তিনি এরকমের একটি বিয়ে করতে গেলেন। সেটি আমরা যেটা বলছিলাম যে পুরুষদের কাছ থেকে আঘাত পাওয়া, ব্যথা পাওয়া, এসবের ব্যাপার ছিল এবং এইসব জায়গা থেকে, যন্ত্রণা পাওয়ার জায়গা থেকে তিনি এআইয়ের যে নিরাপদ বোধ, এআইয়ের কাছে নিরাপদ বোধ করেছেন এবং তাকে তিনি বিয়ে করেছেন, এই কথাটি বলছিলেন। জাপানের সংস্কৃতিতে যেতে হবে ইউরিনা নাগুচির এই প্রবণতাকে বিশ্লেষণ করতে গেলে। জাপানের সংস্কৃতিতে আমরা দেখব জাপানের যে প্রাচীন ধর্ম, দর্শন, নীতি, নৈতিকতার যেসব জায়গা আছে সেই সব জায়গায় যদি আমরা দেখি তাহলে দেখব যে জাপানে কনফুসিয়ানিজমের প্রভাব আছে, তাওইজমের প্রভাব আছে এবং একই সঙ্গে শিন্টো ধর্ম আছে সেখানে, ইত্যাদি যেসব ধর্মীয় প্রভাব আছে, বৌদ্ধ ধর্মের প্রভাব আছে সেখানে। সেই ধর্মীয় প্রভাবের মধ্যে একটা বিষয় আছে, জাপানের মানুষ মেডিটেশন, ধ্যান, আত্মমগ্নতা এগুলো খুব পছন্দ করে এবং এইসব পছন্দ করার জায়গা থেকেই তাদের হলো নির্জনতা, নিঃসঙ্গতা অনুভব করার, উপলব্ধি করার, উপভোগ করার একটা সংস্কৃতি কিন্তু সেখানে আছে। সেই উপভোগ উপলব্ধির সংস্কৃতি মানুষের যে যৌথ অবচেতন, যেটাকে সাবকনশাস বলা হয়, সেখানে কিন্তু থেকে যায় এবং এই থেকে যাওয়ার যে ব্যাপারটা, সেটা যখন নতুন সংস্কৃতির একটা উপাদান পায়, নতুন সংস্কৃতির একটা ভর পায়, তখন সেটার উপর সেটা আবার চেপে
বসে। তো যেভাবে আমরা দেখব যে জাপানে এখন এই যে টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, ভার্চুয়াল রিয়েলিটির যুগ, সেই যুগে এসে কিছু ব্যাপার ঘটছে। যেমন সেখানকার মনস্তত্ত্ববিদরা, মনোবিদরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন, যেগুলোকে তারা পারিভাষিকভাবে একটা রূপ দিচ্ছেন, যেমন সেটার একটা বলা হচ্ছে যে হিকিকোমোরি। হিকিকোমোরি মানে হচ্ছে একাকী বসবাস করা, এক ঘরে হয়ে যাওয়া, নিজেকে একটা ঘরের মধ্যে আইসোলেটেড করে ফেলা, এটাকে বলা হচ্ছে হিকিকোমোরি। এই প্রবণতা কিন্তু জাপানের তরুণ সমাজের মধ্যে দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আরও একটা ব্যাপার সেখানে দেখা যাচ্ছে, কুডুকুশি বলা হয় এটাকে, কোডুকুশি বা কুডুকুশি, আমি উচ্চারণটা হয়তো ভুল হতে পারে। তো এই যে ব্যাপারটা আছে, কুডুকুশির ব্যাপারটা আছে, সেটা হচ্ছে একাকী একটা ঘরে থাকতে থাকতে মৃত্যু। এবং এটা নিয়ে কিন্তু জাপানের সরকারও এখন বেশ চিন্তিত এই ব্যাপারটা নিয়ে। তো আরও একটা ব্যাপার আছে জাপানের ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে, সেটা হচ্ছে হারাকিরি। হারাকিরি হচ্ছে পেট চিরে নিজেকে সগর্বে জনসমক্ষে মৃত্যুবরণ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু জাপানের সংস্কৃতিতে আছে। এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোর সঙ্গে যখন এসে মোয়ে কালচার, যেটাকে বলা হচ্ছে মোয়ে কালচার, অর্থাৎ যে এনিমে, তারপরে অন্যান্য যে উপাদান আছে, ভিডিও, অডিও, ভিজুয়ালের যে উপাদান এবং যেগুলো অ্যানিমেশন আছে, এইগুলোর যে নানান ধরনের উপাদান থাকে, সেই উপাদানগুলো এখন জাপানে বিপুল পরিচিতি লাভ করেছে, বিপুল প্রসার লাভ করেছে, বিপুল আগ্রহের জায়গা তৈরি করেছে। সেই সব জায়গায় তরুণরা যখন ডুবে যাচ্ছে, মগ্ন হয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে ওই যে বাস্তবতা, এই বাস্তবতা থেকে, বাস্তবতার সংকট থেকে, বাস্তবতার দ্বন্দ্ব সংঘাত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। এবং এই প্রবণতা যে শুধু জাপানে তৈরি হচ্ছে, জাপানের তরুণ সমাজের মধ্যে তৈরি হচ্ছে, তেমনটি কিন্তু নয়। সেটি তৈরি হচ্ছে সারা বিশ্বব্যাপী। এবং সেই বিশ্বব্যাপী যে সংস্কৃতি তৈরি হচ্ছে, সেই সংস্কৃতিরই একটা বড় বহিঃপ্রকাশ, একটা নতুন ঘটনা, যেটা হচ্ছে জাপানে এআইবি এর যে ঘটনাটি ঘটলো, সেটি আসলে ওই সংস্কৃতির যে যাত্রা, ওই সংস্কৃতির যে গতিপথ, সেটি আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেই জায়গাটি কিন্তু আমাদের সামনে খুলে দিল। আমরা ইউরিনা নাগুচির কথা বলছিলাম, তার এআইবি এর কথা বলছিলাম, কেন এমনটা ঘটছে জাপানে সেসব বিষয়ে বলছিলাম। একই সঙ্গে আরও একটা ব্যাপার আমরা একটু খতিয়ে দেখতে চাই। সেই ব্যাপারটি হচ্ছে যে মানুষের যে এখনকার বর্তমান বাস্তবতা, তথ্য প্রযুক্তির যুগের যে বাস্তবতা, ডিজিটাল যুগে আমরা বলি এটাকে, সেটার যে বাস্তবতা বা ভার্চুয়াল রিয়েলিটি বলি, সেটার যে বাস্তবতা, সেখানে আমরা দেখব যে মানুষ এই ধরনের বিকল্প, এআই ফ্রেন্ড, এআই বয়ফ্রেন্ড, এই ধরনের বিকল্প কেন বেছে নিচ্ছে। সে বেছে নেওয়ার জায়গায় আমরা দেখব যে কয়েকটা ব্যাপার আছে, যে যখন নাকি একজন লোক সামাজিকভাবে কোনো একটা বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়, একজন মানুষ যখন আরেকজন মানুষের সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়, তখন কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর মধ্যে কি থাকে? সামাজিক দায় দায়িত্ব থাকে। সামাজিক দায় দায়িত্ব ঘটনাগুলো তাকে স্বীকার করতে হয়, দায় দায়িত্বের যে ঘাত প্রতিঘাত সেগুলো স্বীকার করতে হয়, অর্থনৈতিক দায় দায়িত্ব নিতে হয়, এবং একই সঙ্গে আবেগগত দায় দায়িত্ব নিতে হয়। আবেগগত দায় দায়িত্বের জায়গায় সম্মতি অসম্মতির ব্যাপার থাকে, দ্বন্দ্ব সংঘাত থাকে, আপত্তির ব্যাপার থাকে। এসব নিলে অনেক সময় এই ন্যায়ের ব্যাপারটাকে এখনকার যে যুগের মানুষ, তারা অনেকে, বিশেষ করে যে আমরা আমাদের দেশের কথা বলছি না, বাইরের বিশ্বের কথা বলছি, সেসব জায়গায় দেখা যায় যে এইগুলো নেয়া না নেয়ার মধ্যে এক ধরনের জটিলতা, জঞ্জাল, কিছু অসহ্য ব্যাপার অনেকে অনুভব করেন। এই অনুভবগুলো তাদেরকে তাড়িত করছে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার, এআই বন্ধু, এআই ফ্রেন্ড বা ভার্চুয়াল রিয়েলিটির জায়গায় তাদেরকে নিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে এটাকে আমরা বলতে পারি যে সেলফ সিমুলেশন, এক ধরনের সিমুলেশনের কথা বলতে পারি। সেটা তাদের মধ্যে হচ্ছে। এই ধরনের ঘটনা যে পৃথিবীতে ঘটছে, সারা বিশ্বেই ঘটছে, শুধু জাপানে ঘটছে না, সেই ঘটার জায়গাটায় মানুষ কেন এটা বেছে নিচ্ছে? অর্থনৈতিক দায়, সামাজিক এবং আবেগগত দায়ের জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একটা ব্যাপার যখন আসে তার মধ্যে, এই বিষয়গুলো যখন তাকে আসলে জেরবার করে ফেলে, অতিষ্ঠ করে ফেলে, তখন আসলে সে দেখে যে এই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে ডুবে থাকা বা ওই ধরনের একটা এআই ফ্রেন্ড বেছে নেওয়া তার জন্য অধিক নিরাপদ এবং ঝুঁকিমুক্ত এবং আরামদায়ক। তখন সে আসলে ওইদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ওইদিকে তার মন মানসিকতা চলে যাচ্ছে, এরকমের ব্যাপার ঘটছে। এবং এটাকে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় সেলফ ইমোশনাল সিমুলেশন। অর্থাৎ
আবেগগত এক ধরনের নিরাপত্তার জায়গা, সেই নিরাপত্তার জায়গা থেকে সে নিজেকে এই বাস্তব যে সমস্যা সেই সমস্যার জায়গা থেকে ওরকমের নিরাপদ আবেগগত একটা জায়গায় মানুষ নিজেকে নিয়ে যায়। এই ব্যাপারটি ঘটে, এবং এই ব্যাপারটি যে এখনই ঘটে সেটা নয়, এটা অনেক আগে থেকে মানুষ অন্যভাবে হয়তো ঘটতো, কিন্তু এআই টেকনোলজির যুগে এসে সেটা এইভাবে ঘটছে, এই ঘটনাটি এখন ঘটছে। আর যে ব্যাপারটা আছে এর মধ্যে আরও কিছু ব্যাপার আছে। আমরা দেখব যে এই যে এআই বিয়ে, এআই সম্পর্ক, ডিজিটাল বা ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে মানুষের যে বন্ধন, আবেগগত বন্ধন তৈরি হচ্ছে, সেটার মধ্যে এক ধরনের যে আবেগগত সম্পর্কের জায়গার কথা বলছিলাম আমরা, এর বাইরে আরেকটা ব্যাপার আছে যে এই সম্পর্কগুলো আসলে কে কিভাবে নিচ্ছে আমাদের কিন্তু সেটা দেখতে হবে। যেমন নারীরা কিভাবে নিচ্ছে, পুরুষরা কিভাবে নিচ্ছে। আমরা দেখব যে অতীতে অনেক আগের ঘটনা থেকে আপনারা রাধাকৃষ্ণের গল্পের কথা জানেন, বা রাধাকৃষ্ণের যে পৌরাণিক কাহিনী সেটির কথা জানেন, সেখানকার একটা পরকীয়া ব্যাপারের কথা জানেন। আপনারা দেখবেন যে বাস্তব জীবনেও এরকম অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলোর যে সম্ভাবনা, অর্থাৎ নারীরা আমাদের সমাজে, শুধু আমাদের দেশের সমাজে না, সারা বিশ্বের সবখানেই এক ধরনের ক্ষমতার অসমতার মধ্যে বসবাস করে। আমাদের দেশের নারীরা যারা গৃহিণী তারা তো অসমতার মধ্যে থাকেই, কিন্তু বিশ্বের যে কোনো দেশে যখন আমরা দেখব যে যেসব নারীরা আছেন তারা কাজ করছেন, বাইরে রোজগার করছেন, এসব বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এসব জায়গায় যখন থাকেন, তখনও সামাজিক এবং রাষ্ট্রীয় জায়গা থেকেও আমরা দেখব যে তারা এক ধরনের সাবমিসিভ অবস্থানে থাকেন, অর্থাৎ ক্ষমতার একটা অসমতার মধ্যে তাদেরকে থাকতে হয়। এই ক্ষমতার অসমতার জায়গা তাদের মধ্যে একটা ডিসকমফোর্ট তৈরি করে, কখনো 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 একটা বিরক্তি তৈরি করে। সেই বিরক্তির জায়গা থেকে তার যে ভেতরকার যে বেদনা, যন্ত্রণা, সেগুলো যখন শেয়ার করতে পারেন না, তখন তিনি একটা ডাইভারশন পলিসি খুঁজেন, তখন তিনি একটা নিরাপদ কোনো বন্ধুকে খুঁজেন। যে নিরাপদ বন্ধু হয়তো পরকীয়া সম্পর্কের জায়গাগুলো তাকে কখনোই দিতে পারেনি, কিন্তু যখন এআই চলে এসেছে, এআই যখন তার হাতে নিয়ন্ত্রিত, এআই যখন ইউজার কন্ট্রোল, তখন তিনি এই জায়গার মধ্যে তার একটা বিরাট কমফোর্ট জোন পেয়ে যাচ্ছেন। সেই কারণেও হয়তো এই সম্পর্কটি তারা বেছে নিচ্ছেন, এই ধরনের সম্পর্ক বেছে নিচ্ছেন। জাপানের তরুণীর কথা বলছিলাম, জাপানের তরুণীও কিন্তু এটি বলছিলেন যে তিনি এই ধরনের একটা আরামপ্রদ জায়গা এখান থেকে পাচ্ছেন। তো এর বাইরে আমরা দেখব যে এই যে ব্যাপারগুলো ঘটছে, এআই নির্ভরতা, এআই মগ্নতা বা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আমাদের ডুবে যাওয়ার যে ব্যাপারগুলো ঘটছে, সেটার মধ্যে আসলে অন্য আরও কি কি কারণ আছে। যদি আমরা মনস্তাত্ত্বিক কারণগুলো আর একটু খতিয়ে দেখি, সেখানে আমরা একটা ব্যাপার দেখব, প্যারা সোশ্যাল রিলেশনশিপের একটা ব্যাপার আছে। সে প্যারা সোশ্যাল রিলেশনশিপের জায়গাটা কি? আমরা আগের দিনে যখন সিনেমা দেখতাম, গল্প কাহিনী এসব পড়তাম, অনেকেই আমাদের গল্প উপন্যাসের নায়ক নায়িকার প্রেমে পড়ে যেতেন। উত্তম কুমার বা সুচিত্রা সেনের প্রেমে হাবুডুবু খেতেন, এবং সেই যে প্রেম বোধ সেটি কিন্তু এক জীবনে কখনোই কাটতো না। হয়তো দেখা যাবে যিনি প্রেমে পড়েছেন তিনি কোনোদিন উত্তম বা সুচিত্রাকে দেখেননি, উত্তম বা সুচিত্রার সঙ্গে তার কখনো কথাই হয়নি, কিন্তু তারপরও এই প্রেমের ঘোর তাদের কাটতো না। এই যে একতরফা সম্পর্কের জায়গা, এই সম্পর্কটিকে বলা হয় প্যারা সোশ্যাল রিলেশনশিপ। এই প্যারা সোশ্যাল রিলেশনশিপের জায়গা থেকে যে ঘটনাগুলো পূর্বের যুগে ঘটতো, আগের যুগগুলোতে ঘটতো, সেটা এখন ঘটছে এআই এর যুগে এসে, ভার্চুয়াল রিয়েলিটির যুগে এসে, যখন নাকি একতরফা ব্যাপারটা আর থাকছে না। একতরফা ব্যাপারটা থাকছে না এই কারণে যে এআই কিন্তু ওই উত্তম সুচিত্রা, পর্দার উত্তম সুচিত্রার মতো নয়। এআই চাইলে আপনার সাথে কথা বলছে, আপনাকে পরামর্শ দিতে পারছে, আপনাকে সান্ত্বনা দিতে পারছে, অর্থাৎ সে শুনছে, বুঝছে, সাড়া দিচ্ছে। এই তিনটা কাজ কিন্তু আপনার জন্য সে করতে পারছে। এই যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু আরো বেশি মানুষকে প্যারাসোশ্যাল রিলেশনশিপের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। এই একটি বাস্তবতা আছে। তো এই সব বাস্তবতার আলোকে আমরা আরেকটি জায়গায় যাব। সেই জায়গাটি হচ্ছে এই যে বিয়েটি হলো, ইউরিনা নাগুচি বিয়ে, সেই বিয়ের মধ্যে আইনি বৈধতা কতটুকু আছে সেটা আমরা একটু দেখি। আইনি বৈধতার জায়গাটা যদি দেখি, সেই জায়গায় দেখব যে জাপানে এই ধরনের বিয়ের কোনো আইনি বৈধতা নেই। শুধু জাপান নয়, বিশ্বের কোনো দেশেই এখন পর্যন্ত এই ধরনের বিয়ের কোনো আইনি বৈধতার জায়গা তৈরি হয়নি, বা আইনি বৈধতার সুযোগও নেই। কেন সেই সুযোগ নেই? বিয়ের যে নীতি, বিয়ে
বিয়ের যে বিধিবিধান, সেখানে আমরা দেখব যে বিয়েটা সাধারণত হয় মানুষের মানুষে, অর্থাৎ দুইটি সত্তার মধ্যে, যে দুইটি সত্তার নাগরিকত্ব থাকে, সম্পদ সম্পত্তি সত্তা এইসব থাকে। তো এআই যে টেকনোলজি, এআই যে চরিত্র, তাদের কোনো নাগরিকত্ব নেই, তার নিজস্ব কোনো সত্তাও নেই, যে কারণে তার সঙ্গে বিয়ের ব্যাপারটি আসলে বৈধতার প্রসঙ্গের মধ্যে আসে না। কিন্তু বৈধ হোক বা না হোক, সেটি বৈধ হলো কি, আইনি বৈধতা পেলো কি পেলো না, সেই তোয়াক্কা ইউরিনা নাগোচি করেননি। ইউরিনা নাগোচির মতো অনেক নাগরিকই হয়তো অনেক দেশের অনেক নাগরিকই হয়তো করবেন না। অর্থাৎ এই যে ব্যাপারটি, এটি কিন্তু চলমান আছে, চলতে থাকবে। এই চলার গতি, এই ধরনের সম্পর্কের গতি প্রকৃতি আমাদেরকে, আমাদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমরা একটু ভাববো এখন। তো আমরা যে জায়গাটি বলছিলাম যে এই ধরনের সম্পর্ক, এই ধরনের ভার্চুয়াল রিয়েলিটি, এআই, এগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, কোন ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি, এটা কি আমরা আলোচনার শুরুতেই বলছিলাম যে বাংলাদেশে এমন হলে অনেকে হয়তো বলতেন যে এটা কি কিয়ামতের আলামত কিনা, সেরকমের প্রসঙ্গ আসতো। আবার এরকমের আলোচনাও হতো বা এরকমের আলোচনাও হচ্ছে যে এটা কি আসলে সভ্যতার নতুন কোনো মোড় কিনা, নতুন কোনো দিকে আমাদেরকে সভ্যতা নিয়ে যাচ্ছে কিনা, সেই জায়গাগুলো আমরা একটু দেখি। আমরা এখানে একটা ব্যাপার দেখব যে এই যে এআই সম্পর্ক বা ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু ব্যবসা বাণিজ্য ঘুরে উঠছে। এবং সেটি যেমন দেখা যায় যে কোনো একটা এআই সম্পর্কের স্বীকৃতি বা সামাজিকতা বা আনুষ্ঠানিকতার জায়গা, সেলিব্রেট করার জায়গা তৈরি হচ্ছে এবং সেগুলো ইভেন্ট আয়োজনের মতো কোম্পানি গড়ে উঠছে। এর চেয়ে বড় কথা যেটা, যে আমরা দেখব যে এআই কম্পানিয়নশিপ ইন্ডাস্ট্রি বলা যেতে পারে এটাকে, যে এআই কম্পানিয়নশিপ ইন্ডাস্ট্রি, সেটাও হয়তো শিগগিরই গড়ে উঠবে। অর্থাৎ এআই এর সঙ্গে আপনার সম্পর্ক, এআই এর সঙ্গে আমার সম্পর্ক, ভার্চুয়াল রিয়েলিটির কোনো ক্যারেক্টারের সঙ্গে আমাদের যে সম্পর্ক তৈরি হবে, সেই সম্পর্ককে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলা, বন্ধু বান্ধবের মধ্যে সেলিব্রেট করার একটা প্রবণতা তৈরি হবে এবং এই যে এই সম্পর্কের প্রতি ঝোঁক, সেটাকে কেন্দ্র করে একটা বিরাট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে সারা দুনিয়াতে। এবং সেটাকে আমরা এখনই বলতে পারছি এআই কম্পানিয়নশিপ ইন্ডাস্ট্রি, এবং সেটার ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং সেটার জায়গা থেকে নানান ধরনের প্রতিষ্ঠান কিন্তু সেটা নিয়ে এখনই নাড়াচাড়া শুরু করে দিয়েছে, এখনই কাজ শুরু করে দিয়েছে। এই পর্যন্ত আমরা বলতে পারছি এবং এই পর্যন্ত বলার পরে এই যে সভ্যতার নতুন মোড় বা কোন ভবিষ্যতের দিকে আমাদেরকে এই ধরনের প্রযুক্তি নিয়ে যাচ্ছে, সেই জায়গাটায় এসে আমাদের ধার করতে হবে একজনের একটা বক্তব্য। তিনি হচ্ছেন জিয়াউদ্দিন সর্দার, ব্রিটিশ একজন দার্শনিক, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ। তিনি একটা কথা বলেছিলেন এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে, সেখানে তিনি বলেছিলেন যে যেখানে আমরা আছি, যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, তথ্য প্রযুক্তিগত যে বিশ্ব অবকাঠামোর মধ্যে আমরা আছি, সেই অবকাঠামোর জায়গা থেকে আমরা হয়তো আগামী 25 বছর, 50 বছর, 60 বছরের যে বাস্তবতা, সেটাকে একটা অনুমান করতে পারি, সেটা সম্পর্কে একটা ধারণা করতে পারি এবং সেই ভবিষ্যৎ সম্পর্কে এক ধরনের কথাবার্তা বলতে পারি, একটা নকশা প্রণয়ন করতে পারি। এবং সেটাকে তিনি বলছিলেন যে এইটা আমাদের চিন্তার মধ্যে, কিন্তু এই 60 বছর পরে কি হবে সেটা আমরা বলতে পারছি না। সেটাকে তিনি বলছিলেন আনথট। এই যে আনথট জায়গার ব্যাপারে আমরা কিছু জানি না, সেই ব্যাপারে আমরা বলতে পারবো না, কিন্তু আমরা আপনাদের সাথে অবশ্যই আলোচনা করতে পারি যে আগামীতে এই ধরনের টেকনোলজি আমাদেরকে কোথায় নিয়ে যাবে, সেখানে কি হবে না হবে, সেই সব ব্যাপারে আমরা আপনাদেরও মতামত চাইবো, আমরা আপনাদের মতামতটাও জানতে চাইবো। জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে। দরবারে সুলতানি।